আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সৈয়দ আশরাফুল ইসলাম একটা কথা বলেছিল না যে আওয়ামী লীগ হলো একটা অনুভূতির নাম। আমরা সবাই এই অনুভূতিটা তো ধারণ করি, তাই না? সেই অনুভূতিটা হলো যে বঙ্গবন্ধুর স্বপ্নে একটা সোনার বাংলাদেশ গড়া। সেই সোনার বাংলাদেশটা হবে সকল মানুষের, এই দেশে বসবাসরত একেবারে সকল শ্রেণীর মানুষের, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনীতি, লিঙ্গ ইত্যাদি নির্বিশেষে সকল মানুষের জন্য একটা সুখী, সমৃদ্ধিশালী বাংলাদেশ, আধুনিক, গণতান্ত্রিক এবং ভবিষ্যৎমুখী বাংলাদেশ। এই বাংলাদেশ গঠনের জন্য যে চেতনা দরকার, সেটাকেই কিন্তু সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন যে আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। এই অনুভূতি কি এত সহজে মরে যাবে? জি না, মরবে না। আমরা যদি আরেকটু পেছনে তাকিয়ে দেখি, দেখুন বঙ্গবন্ধুর আগে বাংলাদেশের তিনজন সিনিয়র লিডার, এই দেশে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে বেশি যাদের স্মরণ করা হয়, তারা কারা ছিলেন? শেরে বাংলা ফজলুল হক, তারপরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই তিনজনকে কিন্তু দেখবেন আওয়ামী লীগের যত বড় অনুষ্ঠান হয় সেখানে কিন্তু এই তিনজন নেতার ছবি থাকে। বাকি কারা আছে? বাকি আছে খাজা নাজিম উদ্দিন, এই টাইপের কিছু লোকজন, তাই না? নুরুল আমিন, যারা পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল মুক্তিযুদ্ধের সময়। যা হোক, যেটা বলছি যে এই যে আমাদের জাতীয় ইতিহাসের যেই দল 1949 সালে গঠিত হয়েছিল, যেই দলের মাধ্যমে আপনার ভাষা আন্দোলন হয়েছে, যেই দলের মাধ্যমে 24 বছর স্বাধীনতার সংগ্রাম হয়েছে, মুক্তিযুদ্ধের জন্য ক্ষেত্র প্রস্তুত হয়েছে, যেই দলের নেতা বঙ্গবন্ধু এবং যিনি আমাদেরকে মুক্তিযুদ্ধ উপহার দিয়েছেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ উপহার দিয়েছেন, সেই দল এই 2024-এর এই 10-12টা আত্মঘাতী জঙ্গির নেতৃত্বে যে জঙ্গি উত্থান হয়েছে তার ফলে মরে যাবে, এটা বিশ্বাস করা ইতিহাস সম্পর্কে, আসলে ইতিহাস কিভাবে চলে, ইতিহাসের শক্তিটা কি এবং সভ্যতার শক্তিটা কি, এই দুই শক্তি সম্পর্কে যারা অবগত নয়, তারা বর্তমানের কঠিন সময়ে ভাবছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করবে না, ফিরে আসবে না, এবং বাংলাদেশ বোধহয় 1971 সালে যারা পরাজিত হয়েছিল, যারা 71 থেকে 75 পর্যন্ত চুপ মেরেছিল, তারা বোধহয় বাংলাদেশ দখল করে ফেলেছে। দখল করে ফেলেছে এটা সত্য, কিন্তু তারা কিন্তু বাংলাদেশ শাসন করবে না দীর্ঘদিন। কেন করবে না জানেন? কারণ করবে না হলো আমাদের যে ভিত্তি, সেটা হলো 1971 সালের মুক্তিযুদ্ধ। আপনি দেখবেন মুক্তিযুদ্ধকে কিন্তু জামাতও অস্বীকার করতো না, বিএনপি তো আগাগোড়াই অস্বীকার করে না, কিন্তু সেটা জটিল ইস্যু, সেদিকে যাচ্ছি না। অর্থাৎ মুক্তিযুদ্ধ এতটাই শক্তিশালী, এটাকে কেউ কিন্তু অস্বীকার করে না। এবং 2024-এর জঙ্গি উত্থানের আগে ইউনূসও এটাকে অস্বীকার করতো না, এবং জুলাইয়ের জঙ্গিরাও কিন্তু অস্বীকার করতো না। জামাত, হেফাজত, যত ধরনের জঙ্গি বাংলাদেশে আছে, স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি এবং ডান বাম, কেউ কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করতো না। এমনকি আপনার পাকিস্তানপন্থী যেসব সেকুলার নাস্তিক শ্রেণী, তারাও মুক্তিযুদ্ধকে অস্বীকার করে না। বদরুদ্দিন ওমরের মুক্তিযুদ্ধ সম্পর্কে ভিন্ন বয়ান আছে, কিন্তু বদরুদ্দিন ওমর কি মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে? করেনি। মনে প্রাণে সে চেয়েছিল পাকিস্তান টিকে থাকুক, কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করে না। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এমনকি বঙ্গবন্ধুকেও কেউ অস্বীকার করে না। অর্থাৎ করে না বলতে কি, বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধের যে শক্তি দেখবেন, এটা কিন্তু 2024 সালের আগে বঙ্গবন্ধুকে 24-এর জঙ্গি উত্থানে ওদের হওয়ার পরে ওরা যেভাবে বেয়াদবি করে, সেটা কিন্তু কেউ করতো না।
ওরা যেটা চাইতো 24-এর জঙ্গি উত্থানের আগে জামাত, হেফাজত বা এই এই স্বাধীনতা বিরোধী শক্তিটা, তারা বঙ্গবন্ধুকে কুক্ষিগত করতে চাইতো এবং তারা বঙ্গবন্ধুকে একজন ইসলামিক লিডার হিসাবে দেখাতে চাইতো যে না, বঙ্গবন্ধু ভারত বিরোধী ছিলেন। ওরা স্ববিরোধী কথাবার্তা বলে, একদিকে বলে যে বঙ্গবন্ধু, শেখ হাসিনা এরা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছিল, আবার অন্যদিকে বলে যে ভারত বিরোধী ছিলেন, উনি পাকিস্তানের অখণ্ডতা চেয়েছিলেন। অর্থাৎ আমরা যদি মানুষকে শিক্ষিত করতে পারি, দেখেন অত্যন্ত হাস্যকর বিষয় না, একই সাথে যখন বলা হয় যে শেখ মুজিবুর রহমান পাকিস্তান চেয়েছিল, আবার বলা হয় যে শেখ মুজিবুর রহমান দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, বা শেখ হাসিনা দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। দুটো জিনিস কি একসাথে যায়? বলে যায় না। এই যে স্ববিরোধিতা, জঙ্গিদের সাধারণ নিরীহ মানুষদেরকে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা শিখিয়ে এই 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 যে আপনার স্ববিরোধী কথাবার্তা গিলিয়েছে, সেটা তো সম্ভব হতো না আমরা যদি বাংলাদেশের মানুষকে শিক্ষিত করতে পারতাম। কিন্তু সবার উপরে যে কথা হলো সেটা হলো বঙ্গবন্ধুর যে শক্তি, বঙ্গবন্ধুর যে অনুপ্রেরণা এবং আমাদের মুক্তিযুদ্ধের যে শক্তি, মুক্তিযুদ্ধের যে অনুপ্রেরণা, সেটার শক্তি কিন্তু 2024 সালের আগে কেউ অস্বীকার করেনি এবং 2024 সালের পরে অস্বীকার করেছে। কারণ হলো যে এই পাকিস্তানিগুলো তো বাংলাদেশ চায় না, ওরা চায় বাংলাদেশ পাকিস্তানের সাথে মিশে যাক, অথবা ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী একটা সাম্প্রদায়িক প্যারালেল পাকিস্তান হোক। তাদের সেই স্বপ্ন তারা ভেবেছে যে 24 সালে বাস্তবায়ন হয়ে গেছে। সুতরাং তখন থেকে তারা বঙ্গবন্ধুকে অসম্মান করা শুরু করেছে, মুক্তিযুদ্ধকে অসম্মান করা শুরু করেছে। এর আগে কিন্তু দেখবেন কারো বয়ানে জামাত মুক্তিযুদ্ধে ভুল করেছে, কি করেছে, এটা আমার কাছে একেবারে গুরুত্বপূর্ণ জিনিস মনে হয় না যে জামাত ক্ষমা চাইলে সব ক্ষমা হয়ে যাবে। সেই জিনিসটা একটু বলে নেই। আসলে আমার কথা তো রাস্তার মতো আমি আসব, কিন্তু কথাগুলো আমরা যে জায়গাটা আসলে আমরা ভুল করি, আমরা শুধু এই আওয়ামী লীগের এই জায়গাটা চিন্তাটা ঠিক করতে হবে। ধরুন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় জামাত একেবারে হাত মেলে ক্ষমা চাইলো যে মুক্তিযুদ্ধের সময় আমরা ভুল করেছি, তাহলে কি জামাতের মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে বাংলাদেশে আমরা রাজনীতি করতে দেব না? কারণ এটা তো আসলে মুক্তিযুদ্ধের ইয়ের সাথে যায় না, মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। যাই হোক, এই বিষয়ে বিস্তৃত আলোচনা হয়তো অন্যদিন করব। আবার আমি আগের কথায় ফিরে আসি, সেটা হলো এই যে আমরা যে ভাবছি যে আওয়ামী লীগ শেষ হয়ে গেল, এটা ভাবার পেছনে আমাদের যে অসচেতনতা কাজ করে, সেটাকে তুলে ধরার জন্য মূলত এখন কথা বলছি। আর সেটার জন্য আপনাদের দৃষ্টিটা নিবদ্ধ করছি। দেখুন, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এই দুটোকে কেউ কিন্তু 2024-এর আগস্টের জঙ্গি উত্থানের আগ পর্যন্ত কিন্তু সমীহ না করে পারেনি। এবং এখনো বাংলাদেশের একটা বড় অংশের মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু এই জিনিসগুলা অস্বীকার করছে না। অর্থাৎ আওয়ামী লীগ তো করছে না, এবং আরো অনেক সাধারণ মানুষও এর সাথে এখন জড়িত হবে। এই যে ইতিহাসটা আমাদের সাথে আছে, এবং এই ইতিহাসে আমরা যে 72 সালে একটা বাংলাদেশ পেয়েছিলাম, অর্থাৎ সংবিধান পেয়েছিলাম, বঙ্গবন্ধু যে সংবিধানটা দিয়েছিলেন একটা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য তিনি যেটা সংবিধানে লিপিবদ্ধ করেছিলেন, সেটা হলো সভ্যতামুখী একটা শক্তি। এই সভ্যতামুখী শক্তি এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, এবং এই দুটো কিন্তু আবার অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ আমাদের সাথে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে এই যে দুটা শক্তি আছে, একটা হলো আপনার ইতিহাসের শক্তি আর একটা সভ্যতার শক্তি। এই দুই শক্তির সাথে বর্তমানে অথবা 2024-এ যারা জঙ্গি কোয়ালিশন করেছিল, সেই জঙ্গি কোয়ালিশনের মধ্যে নিজস্ব নির্বাচনের মাধ্যমে বর্তমানে যে সরকার ক্ষমতা এসেছে, তাদের সাথে এই দুটো শক্তি নাই। এই দুটো শক্তি যদি না থাকে, আপনি যদি যথেষ্ট সচেতন মানুষ হন, আপনি কখনো বলবেন না যে এই দুই শক্তি বাংলাদেশকে চিরতরে দখল করে রাখতে পারবে। তারা পারবে না, কারণ হলো তাদের সাথে বড় শক্তি দুটো নাই। তাদের সাথে বর্তমানে বিপদগামী সেনাবাহিনী থাকতে পারে, সামরিক বাহিনীগুলো থাকতে পারে, বিপদগামী আমলাতন্ত্র থাকতে পারে, এবং বাংলাদেশের দুর্ভাগ্যজনকভাবে সকল সরকারের অধীনে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে, বলবো আগে থেকে না, বঙ্গবন্ধু যে কয়দিন জীবিত ছিলেন সে কয়দিন কিন্তু বাংলাদেশে কিন্তু স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিকে কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হয়নি। যদিও তখনও যে তারা সম্পূর্ণরূপে পরাজিত হয়েছিল সেটা তো বলা যাবে না। পরাজিত হলে তো তারা বঙ্গবন্ধুকে খুন করার সাহস পেত না।
কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর থেকে তো এই মৌলবাদী স্বাধীনতা বিরোধী শক্তিরা একে 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 সমাজে আপনার বিভিন্ন জায়গায় তাদের শাখা প্রশাখা এবং মূল বিস্তৃত করতে থাকে, যেটা আওয়ামী লীগ সরকারও পরবর্তীতে 96 থেকে 2001 এবং 2009 থেকে 2024 আগস্ট পর্যন্ত যে শাসন, সেই সময় কিন্তু এটা প্রজ্ঞার সাথে স্তব্ধ করে দেয়া যায়নি, সেটা আছে। তারপরেও কিন্তু এই স্বাধীনতা বিরোধীরা কিন্তু যথেষ্ট আপনার বাংলাদেশকে ধরে রাখার জন্য শক্তিশালী নয়। কেন শক্তিশালী নয় জানেন? সত্যি কথা হলো যে আপনার যদি সভ্যতার শক্তি, ইতিহাসের শক্তি, এই দুটো শক্তিকে আত্মস্থ করতে হয়, তাহলে আপনাকে ধর্মীয় মৌলবাদ, জঙ্গিবাদ এগুলো ত্যাগ করতে হবে। এই দুটোর সাথে ওটা যায় না। আমাদের আওয়ামী লীগ বলুন বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে বলুন, হয়তো হ্যাঁ আমরা এই মুহূর্তে বা আমরা সেইভাবে বুদ্ধিজীবী শ্রেণী বা শিল্পী সাহিত্যিক এগুলো আমরা তৈরি করতে পারিনি। এটা আমাদের জন্য অবশ্যই হতাশার বিষয়। আমরা এই জায়গাগুলো ভবিষ্যতে অবশ্যই তৈরি করব, কিন্তু আমাদের তো পোটেনশিয়ালটা আছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের যে স্পৃহা, যে একটা আধুনিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, তার সাথে তো এই আপনার স্থিতি শক্তিটা রয়েছে, সম্ভাব্য শক্তিটা রয়েছে, যে এই শক্তিটা গোপনে রয়ে গেছে, যে আমরা সৃষ্টিশীলতা, আমরা শিল্প সাহিত্য চিন্তা এগুলা তৈরি করতে পারবো, যেগুলা সভ্যতামুখী এবং ইতিহাসমুখী। কিন্তু যারা আজকে বাংলাদেশ শাসন করছে বা যারা সরকারি দল গঠন করেছে, যারা বিরোধী দলে গেছে, এদের মধ্যে তো সেই অন্তর্নিহিত শক্তিটাই নেই। আমাদের মধ্যে বুদ্ধিজীবী না থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে বুদ্ধিজীবী তৈরি করার বীজ আছে। তাদের মধ্যে বুদ্ধিজীবীও নাই এবং সেই বুদ্ধিজীবী তৈরি করার বীজটাও তাদের মধ্যে নেই। যাদের কাছে ওই জিনিসটা নাই, সেই আপনার নির্যাসটা নাই, তারা একটা রাষ্ট্র বেশি দিন শাসন করতে পারে না এবং রাষ্ট্রকে কিন্তু তারা বেশি দিন ধরে রাখতে পারে না। তারপরে আপনার এর সাথে কি রয়েছে? এর সাথে রয়েছে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আপনার বাংলাদেশ গঠন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, এমনই উন্নয়ন যেটা আসলে তারেক রহমান, দেখেন এখন তারেক রহমান শেখ হাসিনার করা রাস্তাঘাট, শেখ হাসিনার করা বিদ্যুৎ, তারপরে শেখ হাসিনার প্রবর্তন করা ফ্যামিলি কার্ড, এগুলো দিয়ে কিন্তু তার কয়েক বছর চলে যাবে। কিন্তু সেটা কিন্তু উনি নতুন কি তৈরি করবেন? নতুন কিছু তৈরি করার সাহস, দক্ষতা এই সরকারের হবে না। কেন হবে না জানেন? ওই একই জিনিস, ইতিহাসের শক্তি, সভ্যতার শক্তি ধারণ না করে আপনি কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবেন না। আমাদের ওই জায়গাটায় কিন্তু জোর দিতে হবে। সেই জোরটা কি? যে আমরা যে অর্থনৈতিক উন্নতিটা বাংলাদেশের করেছিলাম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেটা মানুষের ঘরে ঘরে কিন্তু এখন পৌঁছাতে হবে। কারণ মানুষ কিন্তু ওইটা সবচেয়ে বেশি ফিল করে, যে না ওই সময় এই কর্মকাণ্ডগুলো হয়েছিল, ওই সময় আমার পকেটের অবস্থা ভালো ছিল, ওই সময় আমার অর্থনৈতিক কষ্ট হয়তো ছিল, কিন্তু ভবিষ্যতের আশাও ছিল। এখন তো ভবিষ্যতেরও কোনো আশা নাই। আপনি দেখেন, আমি এর মধ্যে দেখলাম যে এই নেদারল্যান্ড দূতাবাসের সামনে নাকি হয়েছে, যে ভিসা দেওয়ার জন্য আপনার তরুণরা মিছিল করছে। ভবিষ্যতে এর মধ্যে যুক্তরাষ্ট্র ভিসা বন্ধ করে দিয়েছে, এবং যারা চুরি দুর্নীতি করে আগে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট ভিসা টিসা, কিন্তু তাদের জন্য কিন্তু আর কোনো আশা নাই। তাদের কথা বাদ দেন, কিন্তু যেসব ছেলে মেয়েরা বাংলাদেশে পড়াশোনা করে বিদেশে যাবে, বড় বড় কিছু হবে, নিজের জীবন মান উন্নতি করবে, সেই আশাগুলো তো কিন্তু 24-এর এই ইউনূসের জঙ্গিরা এবং ডাকাতগুলা কিন্তু নষ্ট করে দিয়েছে। আস্তে আস্তে মানুষের উপরে ইম্প্যাক্টগুলো পড়বে না, এগুলো পড়বে, কিন্তু এগুলার আপনার জবাবটা আসবে কেন একটু দেরিতে জানেন? জবাবটা আসবে দেরিতে, যে বাংলাদেশের মানুষ ব্যাপক হারে এই জঙ্গি প্রীতি তাদের মধ্যে ঢুকে গেছে। যেহেতু আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এর বিকল্প কিছু মানুষকে দিতে পারিনি, ভুলে হোক নির্ভুলে হোক,
অথবা যেই সময়টা আসলে লাগে, আমি বরঞ্চ জিনিসটাকে এইভাবেই দেখি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে উনি মৌলবাদীদের সমাজে আশ্রয় দিতে চেয়েছিলেন, যেটা পুরোপুরি আসলে বঙ্গবন্ধুর তরফ থেকে, শেখ হাসিনার তরফ থেকে হলো যে সকল মানুষকে নিয়ে এই সমাজে বা একটা রাষ্ট্রে সহাবস্থান করা, সেটার জন্যই তারা এটা করেছিলেন। সব ব্যাখ্যা কিন্তু এটাই দাঁড়ায়। কিন্তু জঙ্গি মৌলবাদী শক্তি তো সেটা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে যে সেই দেশে তারা আধুনিক মানুষদের সাথে বসবাস করবে না, তারা একা বসবাস করবে, আর আধুনিক মানুষদের তারা সেই দেশ থেকে তাড়িয়ে দিবে। সেটা আমরা ভালোভাবে শিখেছি, ভবিষ্যতে আমরা সেটা কাজে লাগাতে পারবো। কিন্তু এতটুকুন বিজয় দেখে তাদের আমাদের কোনোভাবেই আপনার মানে এই চিন্তাটা ভুল চিন্তা, বা বর্তমানে যে হতাশা আওয়ামী লীগের খেটে খাওয়া এবং পরিশ্রম করা এবং জেল নির্যাতন ভোগ করা, বাড়িঘর থেকে উচ্ছেদ হওয়া, ডাকাতি এবং মবের শিকার হওয়া, যারা নিহত আহত এবং জেলে মারা যাচ্ছে, কত কি, তাই না? কত ধরনের নির্যাতন আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে সহ্য করছে। তো তাদেরকে আমার এই জিনিসটাও বুঝতে হবে যে এটা সাময়িক, এবং আওয়ামী লীগ ফিরে আসবে না এইটা একমাত্র মূর্খ বলতে পারে, এবং ইতিহাস অসচেতন মানুষ বলতে পারে, যারা পৃথিবীর দিকে তাকায় না তারা বলতে পারে। আরেক শ্রেণী বলবে যারা আওয়ামী লীগ ফিরে আসলে ক্ষতিগ্রস্ত হবে। সে যেমন কারা ক্ষতিগ্রস্ত হবে, মনে করেন যে যেসব শিক্ষিত শ্রেণী 2024-এ জঙ্গিদের পক্ষ নিয়েছিল, সলিমুল্লাহ খান, নুরুল কবির, বা এই ধরনের যেসব পাকিস্তানি মানসিকতার, জঙ্গি মানসিকতার বুদ্ধিজীবী আছে, তারা নিশ্চিতভাবে বলবে যে আওয়ামী লীগ কখনো ফিরে আসবে না। কারণ হলো যে তাদের আকাঙ্ক্ষার মধ্যে তো ওটা রয়ে গেছে। কারণ আওয়ামী লীগ ফিরে আসলে তো এই লোকগুলোকে, হ্যাঁ এদেরকে জেলে না যেতে হোক, কিন্তু এদেরকে তো জনসমক্ষে মানুষ এদেরকে তো লজ্জিত করবে, এবং এদের কোনো কথা আর মানুষ শুনবে না। মানুষ দেখবে যে এরা আসলে ইতিহাসের সঠিক বিচার করতে পারেনি, ভবিষ্যৎবাণী করতে পারেনি, অন্তত সেই দিক থেকেও তো এরা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এরা বলবে যে আওয়ামী লীগ ফিরে আসবে না। আর বিএনপি বলবে, আপনার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী বলবে, সেটা তাদের স্বপ্নবিলাস। সেই স্বপ্নবিলাস সের মধ্যে ইতিহাসের নির্যাস নাই, আপনার সভ্যতার নির্যাস নাই। তো এটা তো একটা ঠুনকো জিনিস। তো সাময়িকভাবে আমাদেরকে ওদের এই বর্তমানের আপনার ওদের বর্তমানের যে ওদের একেবারে ঝিলিক চলছে সারা দেশব্যাপী, সেইটা দেখে এটা মনে করার কোনো কারণ নাই যে এই ঝিলিক দীর্ঘস্থায়ী হবে। মোটেও দীর্ঘস্থায়ী হবে না। আর কোনো কারণও যদি না থাকে, বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে যে সমুদ্রে ডুবে গেছে, এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিগ্রহ মিলে এটাকে যে আরো সর্বনাশের দিকে নিয়ে যেতে পারে, বা যদি কোনো বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো তো কোনো নেতা এই 24-এর জঙ্গি কোয়ালিশনের মধ্যে নাই। সেই নেতা কিন্তু বাংলাদেশের জীবিত অবস্থায় একমাত্র শেখ হাসিনা আছেন, এবং ভবিষ্যতে শেখ হাসিনার উদাহরণ নিয়ে, শেখ হাসিনা যেদিন থাকবেন না, তারাও বর্তমানে নিশ্চিতভাবে তার রাজনৈতিক উত্তরাধিকারীটাই সেটা হবেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্তরাধিকার যারা বহন করবেন তারাই সেটা করতে পারবেন। সেটা কিন্তু বাংলাদেশের 24-এর জঙ্গি কোয়ালিশনের কোনো পক্ষ করতে পারবে না। কারণ হলো যে তাদের মধ্যে শিক্ষিত লোক থাকতে পারে, পিএইচডি থাকতে পারে, বড় বড় বই লেখা মানুষ থাকতে পারে, কিন্তু যারা পারবে না এই জন্য যে ওই জিনিসটাই ইতিহাসের শক্তি, সভ্যতার শক্তি, এই জিনিসটা পাশে না থাকলে কোনো ধরনের টেকসই কিছু করা যায় না। যার কারণে আপনার দেখেন, ইউনূসের সময় বলা হয়েছিল যে এত ডক্টরেট ডিগ্রিধারী কখনো বাংলাদেশ সরকার গঠন করে নাই। তারা কি করেছে? তারা লুটে পুটে বাংলাদেশটাকে, আপনার 2 বছরে ইউনূস যে পরিমাণ অর্থকড়ি চুরি করেছে তা, এবং বিশেষ করে বাংলাদেশের যে লোকগুলো আপনার যে লোকগুলো সততার কথা বলতো এবং মানুষের সামনে তাদের ইনোসেন্ট চেহারা দেখাতো, বিশেষ করে এই যে জঙ্গি আসিফ নজরুল বা আত্মঘাতী সন্ত্রাসী আসিফ ভুঁইয়া, এরা কি পরিমাণ দুর্নীতি করেছে বাংলাদেশের মানুষ হাড়ে টের পেয়েছে না, দেখেছে না? এদের জঙ্গিদের এক একজনের পিএস কিভাবে টাকা কামিয়েছে সেটা দেখেছে না?
অথচ আওয়ামী লীগের সময়ও তো আমরা দুর্নীতি নিয়ে আমরা নিজেরাই কথা বলি, কিন্তু সেটা তো ছিটে ফোটা ছিল এদের তুলনায়। আর বর্তমানে বিএনপি সরকার কি করে, এটা বিএনপি সরকার নিয়ে খুব বেশি খারাপ কথা বলবো না কখনো, এবং আমি চাই যে বিএনপি মুক্তিযুদ্ধের ধারায় ফিরে আসুক। বিএনপি আওয়ামী লীগের সমঝোতা আমার কল্পনা বিলাসে আছে, যদিও এটা হবে কি হবে না সেটা সময় বলে দিবে। আর যদি না হয় আওয়ামী লীগের দায়িত্ব পালন করবে, বিএনপি তার ব্যর্থতার দায়ভার নিবে। কিন্তু কোনোভাবেই আপনি যদি সচেতন মানুষ হয়ে থাকেন, আপনার কাছে যদি আলো পৌঁছে থাকে, আপনি কিন্তু কোনো বিচারে কিন্তু দেখবেন না যে আওয়ামী লীগ বাংলাদেশের দৃশ্যপট থেকে বিদায় হয়ে গেছে। এটা হওয়ার ওই